তাহলে পরমাশিস যুদ্ধের দামামা কি বেজে গেল? তোমার কি মনে হয় আগামীকাল বুধবার দেশের 244টি শহরে এক কাতারে মক ড্রিল চলবে? তুমি বিষয়টি কিভাবে দেখো? দেখো, যুদ্ধের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। যুদ্ধ আদৌ হবে কিনা সেটা পরের কথা, কিন্তু আমরা দেখো যে গত 22শে এপ্রিলের পর থেকে গত 24শে এপ্রিল থেকে কিন্তু টানা 11-12 দিন কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি একেবারে অব্যাহত। গত দুদিনে সেটা সবচেয়ে বেশি মাত্রায় গেছে। মূলত দক্ষিণ কাশ্মীরের 8টি জেলায়, মানে দক্ষিণ কাশ্মীরের 8টি অঞ্চলে খুবই বেশি পরিমাণে কিন্তু গোলাগুলি হয়েছে এবং সেখানকার মানুষ কিন্তু একেবারে ত্রস্ত হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে একটা মানে সেনাবাহিনীর শব্দে কিন্তু সেখানকার মানুষ এই মুহূর্তে আতঙ্কিত এই অর্থে একটা যুদ্ধের প্রস্তুতি, একটা গোলাগুলি, একটা মৃত্যু, একটা হাহাকার সেই যারা ওখানকার মানুষ জানে বা দেখেছে। গতকালই আমি একটি সংবাদ সংস্থার সূত্রে দেখছিলাম, সেখানকার একজন 76 বয়সী নাগরিক সেই জম্মু কাশ্মীরের অঞ্চলে থাকেন, সে যুদ্ধ আগে দেখেছে, সে তার সেই অতীতের কথা সে বলছিল। সেটা খুবই ভয়াবহ, কিন্তু যা পরিস্থিতি সেটা কিন্তু একেবারে যুদ্ধের প্রস্তুতির একেবারে চরম পর্যায়ে। যদি মানে এখন আর বাঁশি দেওয়া বাকি, সেই জায়গা থেকে গতকালই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে গোটা দেশের সমস্ত রাজ্যে যে আগামীকাল মক ড্রিল হওয়ার কথা, ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জায়গায় মক ড্রিল হয়েছে। পাঞ্জাবে অলরেডি কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়ে গেছে। সেই জায়গা থেকে কিন্তু একটা প্রস্তুতির চরম পর্যায়ে রয়েছে। যে কেউ মানে প্রত্যাঘাত করলে কিন্তু তার প্রত্যুত্তর কিন্তু দেবে। পাকিস্তানের তরফ থেকে গোলাগুলি হয়েছে, আমরাও পাল্টা দিয়েছি। এবং আজকে সকাল বেরিয়ে একটা গণমাধ্যমের খবর যে পাকিস্তানে 9 জন সেনা বোধহয় নিহত হয়েছেন, যদিও সেটা বলছে যে তাদের তরফ থেকে যে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে সেই সেনারা নিহত হয়েছে। একটা কিন্তু প্রস্তুতি কিন্তু একেবারে চরম পর্যায়ে। আর মক ড্রিল কেন করা হয় সেটা আমরা হয়তো তখন জন্মায়নি 71-এ যে ঘটনা। আমি এই বিষয়ে সুনির্দিষ্টভাবে দর্শকদের বলবো যে মক ড্রিল কেন করা হয় এবং আগামীকাল বুধবার 7 মে 2025 ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধাঙ্গদেহী দুই দেশের অবস্থার মধ্য দিয়ে যে মক ড্রিলের প্রস্তুতি, সেই প্রস্তুতি কি, মক ড্রিলটা কি, এবং অবশ্যই এর আগে কত সালে সবশেষ মক ড্রিলটা হয়েছিল এবং তখনকার প্রস্তুতি, এই বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা দর্শকদের সামনে খুলসা করব। কিন্তু তোমার কাছে তার আগে একটি প্রশ্ন। যুদ্ধ অবস্থা বিরাজ করছে, একটা টান যুদ্ধ অবস্থা চলছে। দুই দেশ পরমাণু শক্তি সম্পন্ন দুই দেশের কাছে এই জীবন ধ্বংসকারী, মানব সভ্যতা ধ্বংসকারী অস্ত্র রয়েছে। আমি সেই যুক্তি তর্কে যাব না যে তারা এই দুটো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা, কিন্তু তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে ভারত প্রত্যাঘাত করেছে, তারপর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হল পাকিস্তান এবং ভারতের মধ্যে, পাকিস্তানের দিক থেকে ভারতের কোন কোন অঞ্চল সফট টার্গেট হতে পারে বলে মনে হয় তোমার? যেটা আমরা তো অফিসিয়ালি বলতে পারি না, কিন্তু ওরা সবসময় তো চাইবে যে একটা শহর ভিত্তিক অঞ্চলে একটা টার্গেট করতে। সেটা নয়াদিল্লি তো নিশ্চয়ই তাদের মানে ধারণার মধ্যে থাকবে, এটা আমাদের অফিসিয়ালি আমরা বলতে চাই না। সেই জায়গা থেকে দেখো, ওদিকে পাঞ্জাব আছে, রাজস্থান আছে, নয়াদিল্লি তো পরেই দেশের রাজধানী। সেদিক থেকে কলকাতা আমাদের অনেকটা দূর, কিন্তু যুদ্ধ পরিস্থিতি যদি সত্যিকারে তৈরি হয় এবং যদি যুদ্ধ লেগে যায়, আমরা কার্গিলের সময়ও দেখেছি রেড অ্যালার্ট গোটা দেশেই থাকবে আশা করা হয়। এবং জানিয়ে দিই যে এই মক ড্রিল, এটার মধ্য দিয়ে আমরা প্রত্যেক ভারতীয় যুদ্ধের সময়, আপৎকালীন সময়ে কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করব, কিভাবে আমাদের কৌশল হতে পারে, কোন পন্থায় আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবো, সেই সমস্ত বিষয় যখন কেন্দ্রের পক্ষ থেকে একেবারেই নির্দেশনা দিয়ে জারি করা হয়েছে, তাহলে সেটি ভারতের যে অংশই সফট টার্গেট হোক না কেন আমাদের শত্রুদের তরফ থেকে, আমরা কিন্তু প্রত্যেক ভারতীয় আমাদের নিজেদের দেশ এবং নিজেদের সুরক্ষা আগে নিশ্চিত করতে হবে। একদমই তাই। সেই জায়গা থেকে কোন জায়গাটা সফট টার্গেট হবে আমার শত্রু দেশে, সেটা তো আমরা এখান থেকে বুঝতে পারবো না, কিন্তু স্বাভাবিকভাবেই আমার গোটা দেশের সমস্ত প্রান্তরকে সুরক্ষিত রাখার জন্য সেনাবাহিনী যেমন তৎপর থাকবে এবং গোটা দেশবাসীকে সেই জন্য জানান দেওয়া, সতর্কতা অবলম্বন করা, বিশেষ করে শিশু এবং বয়স্কদের যাতে তারা প্যানিকই না হয়, যা প্রিকশন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় যেন যে বম্বিং হয়, সেই বম্বিং এর মাত্রা বিভিন্ন মাত্রায় হতে পারে এবং দেশের সুরক্ষা জনিত যেসব আমাদের প্রাতিষ্ঠানিক জায়গাগুলো আছে তার সুরক্ষা নিশ্চিত করা,
হসপিটালের ব্যবস্থা ঠিক মতন রাখা, এবং সড়ক যেসব জায়গায় যারা টার্গেট করতে পারে সেই জায়গায় অত্যন্ত সেনা মোতায়েন, এবং সেনার সঙ্গে সাধারণ মানুষের সংযোগটা, এবং প্রশাসন, রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, সব বাহিনীর সঙ্গে একটা সমন্বয় রেখে কাজ করতে হবে সেই জায়গায়, এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সেই জন্য গোটা দেশকে মক ড্রিলের কথা বলা হয়েছে এবং সিভিল ডিফেন্সকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরাও মানসিকভাবে প্রস্তুত হয়ে যাব। দেশ যদি যুদ্ধের দিকে এগোয়, আমাদের দেশের সেনাবাহিনীদের সঙ্গে সামিল থাকতে হবে। দেশের রাষ্ট্রপ্রধান যারা চিন্তা ভাবনা নিয়েছেন, আমরা দেখেছি যে সন্ত্রাসবাদী মোকাবিলার পরিপ্রেক্ষিতে ভারত যা পদক্ষেপ নেবে, দেশের সমস্ত রাজনৈতিক দল, দেশের পার্লামেন্টারি নিরাপত্তা যে কমিটি, তাদের বৈঠক হয়েছিল। এবং তুমি জানো যে গতকালই কিন্তু ভারতের বিরোধী দলনেতা, এক কথায় যাকে বলা যায় রাহুল গান্ধী কংগ্রেসের, যদিও বলা হচ্ছে যে অন্য একটি কারণ, সেটা যে জয়েন্ট সিবিআই ডাইরেক্টর কি হবে এই নিয়ে একটা আলোচনা হয়েছে, কিন্তু ভেতরে আর কি আলোচনা হয়েছে সেটা কিন্তু আমরা এখন অফিসিয়ালি জানি না। কিন্তু কালকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর, এরকম একটা পরিস্থিতি। এবং তুমি জানো যে এই পরিস্থিতি যে আসতে পারে এবং ভারত যেটা বড় পদক্ষেপ নিতে পারে, এটা কিন্তু গত এক সপ্তাহ ধরেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রধানমন্ত্রী, দেশের সেনাবাহিনীর প্রধানরা, ডিফেন্সের যিনি চিফ অফ স্টাফ তার সঙ্গে, এবং দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বারংবার বৈঠক হয়েছে। এবং সর্বোপরি গোটা পরিস্থিতি কিন্তু রাষ্ট্রপতিকে এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন পার্লামেন্টারি কমিটি বৈঠকে, নিরাপত্তা বৈঠকের আগে। তা স্বাভাবিকভাবে সব দিক থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় যেটা পদক্ষেপ তুমি জানো যে দেশের সেনাবাহিনীর কিন্তু সমস্ত ছুটি কিন্তু এই মুহূর্তে বাতিল করা হয়েছে, এবং জম্মু কাশ্মীরের বিভিন্ন যে সড়ক পত্র, যে জাতীয় সড়ক, সেই রাস্তা দিয়ে কিন্তু, যেটা গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যদিও ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক কিছু নিষেধাজ্ঞা জারি করেছে, সরাসরি সম্প্রচার করা যাবে না, যতটুকু জানা যায়, এবং সেনাবাহিনীর সূত্রে যতটুকু, তাদের জনসংযোগ দপ্তর যেটুকু জানাচ্ছে, যে একটা কিন্তু প্রস্তুতি চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যে কোনো মুহূর্তে বড় একটা পদক্ষেপ কিন্তু ভারত সরকার সিদ্ধান্ত নিতে পারে। এবং আজকেও কিন্তু প্রধানমন্ত্রী বৈঠকে বসেছেন, এখনো পর্যন্ত যেটা সর্বশেষ খবর। এবং তুমি জানো গতকালই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে ইনফরমেশন এন্ড ব্রডকাস্ট মিনিস্ট্রির পক্ষ থেকে নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। সেখানে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ইউটিউবের ইনফ্লুয়েন্সদের ক্ষেত্রে সংযত থাকার কথা বলা হয়েছে, এবং রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রকে কোনোভাবে খাটো করা হয় এই অবস্থাতে একটি যুদ্ধকালীন পরিস্থিতিতে অনেক বেশি সংযত এবং সংবেদনশীল বিষয়ে অনেক মাপকাঠির নিরিখে তথ্য প্রকাশ করার বিষয়টি বলা হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক কিন্তু কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে, এমনটাও কিন্তু তুমি নিজেও জানো, যে তোমার কাছে হয়তো এসে পৌঁছেছে। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ দেখছেন, আপনারা জানেন যে প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আমাদের নিয়মিত অতিথি, সাংবাদিক, অত্যন্ত বিচক্ষণ বক্তা এবং আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বিষয়ক আলোচক এবং বিশ্লেষক পরমাশিস খসরায় আমার সঙ্গে যুক্ত হন, এবং আমরা দেশ, বিদেশ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে, চলমান ঘটমান বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের এই আলোচনায় আপনারা সরাসরি যুক্ত হতে চাইলে আপনাদের মন্তব্যের কলামে লিখে পাঠান, এবং অবশ্যই সেই মন্তব্যটি হতে হবে প্রকাশ পথ, অর্থাৎ এই মন্তব্য যাতে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্রনায়কের বিরুদ্ধে বা কোনো ধর্ম বা জাতির বিরুদ্ধে না যায়, সংযতভাবে সেই মন্তব্য আপনাদের লিখতে হবে। এবং একই সঙ্গে ভালো লাগলে এই ভিডিওটি এবং আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। এবার আমি বলবো, আমি যেটা আমার সাংবাদিক বন্ধুকে কথা দিয়েছিলাম, যে দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা মক ড্রিল সম্পর্কে এই প্রজন্মের হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন, কারণ আমরা যখন এই আলোচনা রেকর্ড করছি তখন প্রায় 10 ঘন্টার মতো দেরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মক ড্রিল সম্পর্কে বিভিন্ন মেইন স্ট্রিম গণমাধ্যমে খবর প্রকাশিত হয়ে গিয়েছে। সুতরাং আমাদের দর্শকরা যারা দেখছেন, অনেকেই হয়তো আমাদের এই আলোচনার মধ্য দিয়ে জানবেন। তাদের কাছে আমি শুধুমাত্র বলবো যে মক ড্রিল আসলে কি এবং সবশেষ মক ড্রিলটা কবে হয়েছে। আপনারা জানেন যে 1971 সালে ভারত এবং পাকিস্তানের সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধ হয়েছিল। তারা আজকের যে বাংলাদেশের অভ্যন্তরে এই মুহূর্তে ভারত বিরোধী একটা শক্তি অতি সক্রিয়তা নিয়েছে, সেই বাংলাদেশের জন্যই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্মুখ সমরে যুদ্ধ হয়েছিল, এবং 13 দিনের এই যুদ্ধে পাকিস্তানকে নাস্তা নাবুদ করে ছেড়েছিল, এবং বাংলাদেশ নামের একটি লাল সবুজের দেশের
জন্ম হয়। সেই সময় আমরা সবশেষ মক ড্রিলের যে ইতিহাস, সেই ইতিহাস রচিত হয়েছিল সবশেষ। এবং কি হয় আমি একটু আমাদের দর্শকদের বলবো, বুধবার কি হবে। এই দিন আমাদের দেশের 244টি জেলায় মক ড্রিল হবে। রাজ্য প্রশাসন বিষয়টি দেখবে, নেহেরু যুব কেন্দ্র সংগঠন এবং এনসিসি এই মক ড্রিলে অংশ নেবে। এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে অ্যালার্ম। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টার হবে ওয়ার্কশপ। হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থলে কিভাবে পৌঁছবেন বা কিভাবে খুঁজতে হবে সেটাও শেখানো হবে। হামলার মুহূর্তে ঠান্ডা মাথা রেখে কিভাবে প্রাথমিক চিকিৎসা করানো যাবে সেটিও শেখানো হবে। হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে গেলে শহরের মানুষ বা গ্রামের মানুষ কি করবেন, আলো নিভে গেলে তাদের আপৎকালীন অবস্থায় তারা কোন কৌশলে নিরাপদ জায়গায় পৌঁছবেন, রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে সেই কৌশল বা আত্মরক্ষার জন্য তারা কি কৌশল অবলম্বন করবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা 1971 সালে যুদ্ধের সময় নেওয়া হয়েছিল। মিলিটারি বেস, পাওয়ার প্ল্যান্ট বা অত্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিল্ডিং গুলোকে এমন ভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো সম্ভব হয়, কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে। অর্থাৎ একেবারেই পরমাশিস যুদ্ধকালীন সময়ে ঠিক যেরকমটি হয়, ঠিক মক ড্রিলের মাধ্যমে আমাদের দেশের সাধারণ নাগরিকদের সেরকমই আগামীকালকে দেশের 244টি শহরে এইরকমই কিন্তু প্রস্তুতি শেখানো হবে, দেখানো হবে। একদম খেলার মাঠে নামার আগে যেটা ওয়ার্ম আপ করার বিষয়টা থাকে ঠিক সেটাই হবে, এবং সেটা যে হওয়া জরুরি। এবং যেটা দেখো 1971 সালের পরে তো এটা হয়নি, হয়েছে কিছুটা হয়েছে। সেটা হচ্ছে আমরা কোভিড-19 এর সময় দেখেছিলাম যে হসপিটাল গুলোতে পরিষেবা ব্যবস্থা ঠিক মতন আছে কিনা, সবসময় যে হসপিটালে লোকে পৌঁছতে পেরেছে তা না, সেরকম একটা পরিস্থিতি হয়েছিল। কিন্তু এটা একটা যুদ্ধের ব্যাপার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে যে সাবধানতা নিতে হবে, সিকিউরিটি মেজার্স নিতে হবে, সেইটাই কিন্তু এই মক ড্রিলের বিষয়টা উঠে আসবে। এবং এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর, যে বিভিন্ন আমাদের ইস্টার্ন কমান্ড যে আমাদের কলকাতায় রয়েছে তাদের কাছেও সেই তথ্য এসে পৌঁছচ্ছে, কিন্তু কখন কি শুরু হবে সেটা এখনো আমরা অফিসিয়ালি কিছু জানতে পারিনি। তো গোটা দেশেরই 244টা জেলায় হবে, মিডিয়াও মুখিয়ে রয়েছে, যেটা আমরা আরো পরপর আরো পদক্ষেপ জানতে পারবো। তো স্বাভাবিকভাবে এটা জরুরি ছিল। যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, সেটা ভারত সরকার এই মুহূর্তে যে এই সিদ্ধান্তটা গতকাল নিয়ে গোটা দেশে যে নির্দেশটা জারি করেছে, এটা দেশের মানুষের সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে। এবং তার থেকে আমরাও দেশের সব মানুষও যেমন এই বিষয়টাতে ওয়াকিবহাল থাকবে, যারা বিশেষ করে যারা মধ্যবিত্ত মানে মাঝবয়সী মানুষ রয়েছে, ছাত্র, যুব সম্প্রদায় এবং শিশুদেরকে এবং বয়স্কদেরকে নিরাপদে রাখার জন্য এখানেও একটা বড় সেফটি মেজার্স এর পদক্ষেপ থাকে। সেই জায়গা থেকে আমি বলবো এই মক ড্রিল অত্যন্ত জরুরি বিষয়। এবং ব্যক্তিগতভাবে আমি বলবো আমাদের এই প্রথম কলকাতার পেজ দিয়ে যারা এটা দেখছেন, প্রত্যেকে এটা জনমানুষে ছড়িয়ে দিন। সরকারের সঙ্গে এই পদক্ষেপের সঙ্গে সবাই যেন সম্পূর্ণভাবে সহযোগিতা করে। দেশ আগে, দেশের নিরাপত্তা আগে। দেশের নিরাপত্তা থাকলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। তার সঙ্গে আমি সংযুক্ত করে বলছি, সেই সঙ্গে আমাদের গণমাধ্যম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব এবং ফেসবুক নাম করে দুটো গণমাধ্যম বলছি, এবং বিভিন্ন ইনস্টাগ্রাম বা বিভিন্ন রকম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটির মাধ্যমে তথ্য দ্রুত দেশ বিদেশে ছড়িয়ে পড়ে, সেই সমস্ত মাধ্যমগুলোতে একজন ভারতীয় হিসেবে প্রত্যেকেরই দায়িত্বশীল ভাবে পোস্ট করতে হবে। কোনো জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো তথ্য আমরা আবেগপ্রবণ হয়ে আগেভাগেই কোনো ছবি, কোনো ভিডিওস কিংবা নিরাপত্তা ক্ষুণ্ণ হয় এরকম কোনো তথ্য আমরা প্রকাশ করব না। এবং অবশ্যই আমি নিজে নিরাপদ থাকবো এবং আমার প্রতিবেশী, আমার সহকর্মী এবং আমার প্রতিষ্ঠান, আমি যেখানে কাজ করি তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করবো। এভাবে মধ্য দিয়ে কিন্তু একটি চেইন তৈরি হবে। আমরা নিজেরা, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের ধর্ম, আমাদের সামগ্রিকভাবে সবকিছু মিলিয়ে আমাদের ভারতকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের কন্যাকুমারী যে যেখানেই আছে। আমাদের শত্রুদের সফট কর্নার, সেটা কলকাতা হোক কিংবা কাশ্মীর হোক, যেখানেই হোক, ভারতের চুল পরিমাণে একটি মাটির ওপর আক্রমণ হলে সেটি আমাদের বুকের ওপর আক্রমণ হবে। সুতরাং সেই ভারতকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে প্রত্যেকেই আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের অবস্থানকে এবারই পরীক্ষার সময় আমরা আমাদের ভারতকে, আমাদের ভারত মাতাকে রক্ষা। প্রিয় দর্শক, এত সময় জুড়ে আমাদের এই আলোচনা, আমাদের এই বিশ্লেষণ দেখার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। এবং অবশ্যই বলবো, এই মক ড্রিল বুধবার দেশ জুড়ে হবে এবং এই মক ড্রিলে আপনারা আপনাদের নিজেরা অংশ নিন এবং সচেতন হন, শিখুন আত্মরক্ষার কৌশল। যুদ্ধকালীন অবস্থাতে কিভাবে নিজেকে এবং প্রতিবেশীকে, আপনার প্রিয়জনকে, দেশকে বাঁচাতে হয় সেই কৌশল।
আরেকটি বিষয় আমি বলতে চাই যে যদি কোনো পরিস্থিতিতে যুদ্ধের তৎপরতা শুরু হয়, বা তৎপরতা তো শুরু হয়েই গেছে, যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেই জায়গা থেকে দেশবাসী কিন্তু সব সময় সরকারি গণমাধ্যমের খবর, দেশের জাতীয় সংবাদ, সেটার দিকে নজর দেবেন। কোনো তথ্য যাতে বিকৃত না হয় সেদিকে নজর আমাদের সকলের থাকবে। দেশের সেনাবাহিনী কি বিবৃতি দিচ্ছে এবং দেশের জাতীয় সংবাদ সংস্থা যা বলবে, সরকারি সংবাদ সংস্থা, সেদিকে নজর রেখেই কিন্তু আমরা আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব। এবং দায়িত্বশীল যে ইনফ্লুয়েন্সার বা যে গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের ন্যূনতম বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন ছিল, দয়া করে সেই সমস্ত ইনফ্লুয়েন্সার ব্যক্তিগতভাবে তাদের কোনো রকমের প্রভোকেশন আপনারা মনে রাখবেন না, এবং সেই ধরনের মেইন স্ট্রিম মিডিয়ারও যদি ডিজিটাল ভার্সনে উস্কানিমূলক কোনো ধরনের বক্তব্য দেয়, সেই বক্তব্যগুলোকে জাস্টিফাই করবেন রাষ্ট্রীয় গণমাধ্যম, সরকারি সূত্র, কিংবা আমাদের সেনাবাহিনীর যে সরকারি আমাদের ইনফরমেশন এবং ব্রডকাস্ট যে মন্ত্রণালয়, তাদের যে বক্তব্য ফলো করবেন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের রাষ্ট্রীয় এই সংস্থাগুলোর ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আমার মনে হয় খুবই সক্রিয়। ইতিমধ্যেই যাদের কাছে ফলো করা নেই তারা এই পেজগুলোকে, গণমাধ্যমগুলোর বা রাষ্ট্রীয় এই ধরনের সংস্থার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বা পেজগুলোকে ফলো করুন। মনে রাখবেন যে আপনার একটা সুচিন্তিত পদক্ষেপই আমাদের রাষ্ট্রকে সুরক্ষা দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার। নমস্কার।